ভাগ্যের লেখা তুমি। লেখিকা তানহা তাবাচ্ছুম পর্ব ২। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়েছে। সকালের স্নিগ্ধতা অনেক আগেই হারিয়ে গেছে। সারাদিনের কোলাহল শেষে রেল স্টেশনটা যেন আরও বেশি ব্যস্ত হয়ে উঠেছে। একের পর এক ট্রেন এসে থামছে, আবার হুইসেল বাজিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। কেউ আপনজনকে বিদায় দিচ্ছে, কেউ দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় মানুষটাকে বুকে জড়িয়ে ধরছে। হকারদের হাঁকডাক, কুলিদের ব্যস্ত ছুটে চলা, চায়ের কেটলির শীষ আর মানুষের কোলাহলে পুরো স্টেশন মুখর হয়ে আছে। শুধু একই বেঞ্চে নিশ্চুপ হয়ে বসে আছে আরোহী। সকালে যে মেয়েটি বুকভরা স্বপ্ন নিয়ে এই স্টেশনে এসেছিল, দিনের শেষ প্রহরেও সে একই জায়গায় বসে আছে। সময় যেন তার জন্য থমকে গেছে। সকাল থেকে কতবার যে ফোন করেছে তার কোনো হিসাব নেই। প্রতিবারই একই উত্তর। কখনো ফোন বেজে কেটে গেছে, কখনো বন্ধ। তবুও বুকের ভেতর কোথাও একটুখানি আশার প্রদীপ এখনও নিভে যায়নি। হয়তো কোনো সমস্যায় পড়েছে, হয়তো একটু পরেই চলে আসবে। আমাকে একা রেখে যাওয়ার মানুষ সে নয়। এই সামান্য আশাটুকুই তাকে এখনও সেই বেঞ্চ ছেড়ে উঠে যেতে দিচ্ছে না। সারাদিনে এক ফোঁটা পানিও খাওয়া হয়নি তার। ক্ষুধায় পেট মোচড় দিচ্ছে, তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবুও সেদিকে কোনো খেয়াল নেই। তার সমস্ত অপেক্ষা, সমস্ত দৃষ্টি বারবার স্টেশনের মূল প্রবেশপথের দিকে গিয়ে থেমে যাচ্ছে, যেই দরজা দিয়ে সিয়ামের আসার কথা ছিল। হঠাৎ করেই কাঁপা হাতে আবারও মোবাইল ফোনটা তুলে নিল আরোহী। পরিচিত নাম্বারটায় কল দিল। রিং রিং। তারপর হঠাৎ করেই কলটা কেটে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল তার। আবারও কল দিল। এবার ভেসে এলো, The number you are trying to call is switched off. কথাটা শুনেই চোখের সামনে যেন সবকিছু ঝাপসা হয়ে গেল। শেষ আশাটুকুও আজ নিভে গেল। নীরবে গড়িয়ে পড়ল ২ ফোঁটা অশ্রু। মোবাইলটা শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরে মাথা নিচু করে বসে রইল সে। হঠাৎ করেই বাড়ি থেকে বের হওয়ার আগের মুহূর্তটার কথা মনে পড়ে গেল। নিজের হাতে লেখা সেই চিঠিটা। এতক্ষণে নিশ্চয়ই আব্বু পড়ে ফেলেছেন। ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আব্বু এখন কি করছেন? নিশ্চয়ই খুব রেগে আছেন। যে মানুষটা তাকে নিয়ে সবার সামনে গর্ব করতেন, আত্মীয় স্বজনদের কাছে বুক ফুলিয়ে বলতেন, আমার মেয়ে কখনো আমার মাথা নিচু করবে না, আজ সেই মানুষটারই মাথা হয়তো সমাজের সামনে নত হয়ে গেছে। আর আম্মু, তিনি কি এখনও কাঁদছেন? বারবার কি দরজার দিকে তাকিয়ে ভাবছেন, আমার মেয়েটা যদি একবার ফিরে আসত? আর ছোট্ট আরহাম, সে কি এখনও অপেক্ষা করছে তার আপু ফিরে এসে আগের মতো মাথায় হাত বুলিয়ে দেবে বলে? ভাবতেই আরোহীর বুকের ভেতরটা হুহু করে উঠল। এক মুহূর্তের আবেগে সে শুধু নিজের কথাই ভেবেছিল। একবারও ভাবেনি তার এই একটি সিদ্ধান্ত তার পরিবারের মানুষগুলোর জীবনটাকেই ওলটপালট করে দেবে। এখন যদি সে ফিরে যায়, আব্বু কি তাকে ক্ষমা করবেন? নাকি চোখের সামনে থেকেও তাকে নিজের মেয়ে বলে স্বীকার করবেন না? এই প্রশ্নগুলোর কোনো উত্তর তার জানা নেই। শুধু জানা আছে, একদিকে যে মানুষটার হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিল সে তাকে প্রতারণা করেছে। অন্যদিকে যাদের ভালোবাসা পেয়ে সে বড় হয়েছে, তাদের মুখোমুখি হওয়ার সাহসটুকুও আজ তার নেই। চারপাশে হাজারো মানুষের ভিড়। তবুও এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটি যেন আরোহী। এদিকে মল্লিক বাড়িতে যেন নেমে এসেছে শোকের ছায়া। যে বাড়িটা প্রতিদিন হাসি আনন্দে মুখর থাকত, আজ সেখানে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। কারও মুখে কোনো কথা নেই। সবাই যেন একই প্রশ্নের উত্তর খুঁজছে, আরোহী কোথায়? সকালে আরোহীর ঘর থেকে পাওয়া সেই চিঠিটা এখন ড্রয়িং রুমের টেবিলের ওপর পড়ে আছে। চিঠিটা যেন শুধু একটা কাগজ নয়, পুরো পরিবারের সুখ শান্তি কেড়ে নেওয়া এক নির্মম সত্য। খবরটা ছড়াতে খুব বেশি সময় লাগেনি। ১ জন থেকে ২ জন, ২ জন থেকে ১০ জন। দেখতে দেখতেই পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। মাহবুব মল্লিকের মেয়ে নাকি কারও সঙ্গে পালিয়ে গেছে। বাড়ির সামনের রাস্তায় ছোট ছোট জটলা বেঁধে গেছে। কেউ সহানুভূতি দেখাচ্ছে, আবার কেউ কৌতূহল মেটাতে এসেছে। কেউ ফিসফিস করে বলছে, মেয়েটাকে তো দেখতে ভদ্রই লাগত। আরেকজন দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষের মন কে বুঝবে? বাইরে যেমন, ভেতরেও কি তেমন? কিছু মানুষের কথায় আবার বিদ্রূপও লুকিয়েছিল। এত আদর করে মানুষ করলে শেষমেশ এমনটাই হয়। জানালার ফাঁক দিয়ে কথাগুলো কানে আসতেই সাবিহা মল্লিক ২ হাতে মুখ চেপে কান্নায় ভেঙে পড়লেন। বারবার শুধু একটাই কথা বলছেন, আমার মেয়েটা এমন না, আমার মেয়েটা এমন হতে পারে না। রোকেয়া বেগম তসবিহ হাতে বসে আছেন। ঠোঁট নড়ছে,
কিন্তু চোখ বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। তিনি শুধু আল্লাহর কাছে একটি দোয়াই করছেন, হে আল্লাহ, আমার নাতনিটাকে নিরাপদে ফিরিয়ে দাও। 10 বছরের আরহাম এক কোণে নিশ্চুপ হয়ে বসে আছে। তার ছোট্ট মাথায় কিছুই ঢুকছে না। সকালে ঘুম থেকে উঠে যার সঙ্গে ঝগড়া করেছে সেই আপুটা হঠাৎ করে কোথায় চলে গেল? কেন গেল? কেউ তাকে কিছু বলছে না, শুধু বাড়ির সবাই কাঁদছে। হঠাৎ সে মায়ের কাছে গিয়ে কাঁপা গলায় বলল, আম্মু, আপু কি আর বাসায় আসবে না? কথাটা শুনেই সাবিহা আর নিজেকে সামলাতে পারলেন না। ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। অন্যদিকে মাহবুব মল্লিক ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আছেন, চোখ দুটো রক্তিম, মুখটা শক্ত হয়ে আছে। তার হাতে এখনও আরোহীর লেখা চিঠি। চিঠিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তাঁর চোখের সামনে বারবার ভেসে উঠছে মেয়েটার ছোটবেলার মুখ। প্রথম স্কুলে যাওয়ার দিন, প্রথম পুরস্কার জিতে বাবার গলায় ঝাঁপিয়ে পড়া, আব্বু, আমি বড় হয়ে তোমার মুখ উজ্জ্বল করব বলে হাসতে হাসতে দেওয়া সেই প্রতিশ্রুতি। সব কিছু যেন আজ নিষ্ঠুর বিদ্রূপ হয়ে ফিরে এসেছে। যে মেয়েকে নিয়ে তিনি সবার সামনে গর্ব করতেন, যে মেয়ের একটুখানি কষ্টও তিনি সহ্য করতে পারতেন না, আজ সেই মেয়েই তাঁকে সবার সামনে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। তিনি ধীরে ধীরে চিঠিটা টেবিলের ওপর রেখে গম্ভীর কণ্ঠে বললেন, কেউ আমার সামনে আর এই চিঠিটা আনবে না। ঘরে উপস্থিত সবাই চুপ করে রইল। কয়েক মুহূর্ত নীরব থেকে আবার বললেন, আমি জানি না ও কেন এমন করল, আমি জানি না কার সঙ্গে গেল, কিন্তু একটা কথা মনে রেখো। তিনি গভীর শ্বাস নিলেন, আজ যদি ও আমার সামনে এসে দাঁড়ায়, আমি কি করব সেটা আমি নিজেও জানি না। কথাটা বললেও তার কণ্ঠটা কেঁপে উঠল। রাগে, অপমানে, নাকি বুকভাঙা কষ্টে, তা কেউ বুঝতে পারল না। শুধু এটুকু বোঝা গেল, একজন বাবার ভেতরটা আজ সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে। বাইরে সন্ধ্যা নেমে এসেছে। মল্লিক বাড়ির প্রতিটি মানুষের চোখে এখন একটাই অপেক্ষা, আরোহী কি কোনোদিন এই বাড়িতে ফিরল? অন্যদিকে ঢাকার অভিজাত এলাকায় অবস্থিত রায় চৌধুরী বাড়ি। বিশাল লোহার গেট পেরোলেই চোখে পড়ে দৃষ্টিনন্দন 3 তলা বাড়িটি। বাড়ির সামনের বাগানে নানা রঙের ফুল ফুটে আছে। চারপাশে ছড়িয়ে আছে এক অন্যরকম শান্ত পরিবেশ। তবে এই বাড়ির সবচেয়ে বড় সৌন্দর্য বাড়ির মানুষগুলো। ভালোবাসা, সম্মান আর হাসি আনন্দে ভরপুর একটি পরিবার। 2য় তলার বারান্দায় দাঁড়িয়ে কফির মগ হাতে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছে অরিন আবরার রায় চৌধুরী। টানা কয়েকদিনের একটি জটিল ফরেনসিক তদন্ত শেষ করে আজই বাড়ি ফিরেছে সে। দীর্ঘদিনের ব্যস্ততার পর আজ পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর ইচ্ছে তার। ঠিক তখনই পেছন থেকে কেউ এসে দুষ্টুমি করে তার কাঁধে চাপড় দিল। অরিন না ফিরেই হেসে বলল, বল, এবার কি দরকার? সঙ্গে সঙ্গে অভিমানী গলায় উত্তর এলো, এই যে, আমি এলেই তোমার মনে হয় কিছু চাই। অরিন ঘুরে তাকাতেই সামনে দাঁড়িয়ে থাকা আফরিনকে দেখে হেসে ফেলল। 2 হাত কোমরে দিয়ে রাগ দেখানোর চেষ্টা করছে আফরিন, কিন্তু মুখের দুষ্টু হাসিটা কিছুতেই লুকাতে পারছে না। তা না হলে আমার ছোট্ট আপদটা তো কোনো কারণ ছাড়া আসে না। আফরিন ঠোঁট ফুলিয়ে বলল, তুমি একদম বাজে ভাইয়া। আচ্ছা, তাই নাকি? তাহলে আমার ওয়ালেটটা তোর হাতেই কেন? কথাটা শুনেই আফরিন চমকে উঠল। তারপর পেছনে লুকিয়ে রাখা ওয়ালেটটা বের করে মুচকি হেসে বলল, উফ, তোমাকে কিছুতেই বোকা বানানো যায় না। অরিন হেসে বোনের কপালে আলতো একটা টোকা দিল, তুই জন্মানোর পর থেকেই তোকে দেখছি, তোর সব চালাকি আমার মুখস্থ। আফরিন মিষ্টি করে হেসে বলল, ঠিক আছে, তাহলে কাল আমাকে শপিংয়ে নিয়ে যাবে। আচ্ছা। এতক্ষণে আসল কথা বের হল। দুজনের খুনসুটিতে পুরো বাড়িটা হাসিতে মুখর হয়ে উঠল। ঠিক তখনই আফরোজা রায় চৌধুরীর উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এল, অরিন বাবা, একটু এদিকে আসবে? মায়ের কণ্ঠে দুশ্চিন্তার আভাস পেয়ে অরিন আর দেরি করল না, দ্রুত ড্রয়িং রুমে চলে এল। সোফায় বসে আছেন মিরাজুল হক রায় চৌধুরী, তাঁর মুখটাও বেশ গম্ভীর। আফরোজা রায় চৌধুরীর চোখে মুখেও স্পষ্ট উদ্বেগের ছাপ। অরিন এগিয়ে এসে বলল, কি হয়েছে আম্মু? আফরোজা ধীর কণ্ঠে বললেন, এইমাত্র গ্রামের বাড়ি থেকে ফোন এসেছে। তোমার নানুর শরীরটা হঠাৎ খুব বেশি খারাপ হয়ে গেছে। গ্রামের ডাক্তার বলেছেন যত দ্রুত সম্ভব ওনাকে ঢাকায় নিয়ে এসে চিকিৎসা করাতে হবে। কথাটা শুনেই অরিনের মুখের হাসিটা মিলিয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে সে বলল, আমি আজ রাতেই রওনা দিচ্ছি আম্মু।
নানুকে নিয়ে যত দ্রুত সম্ভব ঢাকায় ফিরে আসো ইনশাআল্লাহ। আফরোজা বললেন, নিজের গাড়িটা নিয়ে যাও বাবা। রাতের পথ, সাবধানে যেও। বারান্দায় দাঁড়িয়ে থাকা নিজের কালো মার্সিডিজটার দিকে একবার তাকাল অরিন। তারপর হালকা হেসে মাথা নাড়ল। না আম্মু, আজ গাড়িতে যেতে ইচ্ছে করছে না। অনেক বছর ট্রেনে চড়া হয় না। ছোটবেলায় নানুর বাড়িতে তো সবসময় ট্রেনেই যেতাম। আজ হঠাৎ সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে, তাই ভাবলাম এবার ট্রেনেই যাই। মিরাজুল হক রায় চৌধুরী মৃদু হেসে বললেন, যাও ভাই, সাবধানে যেও। আর তোমার নানুকে নিয়ে এসো। জি দাদু। নিজের রুমে গিয়ে প্রয়োজনীয় কয়েকটি জিনিস ব্যাগে গুছিয়ে নিল অরিন। পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে সন্ধ্যার কিছুক্ষণ পরই বাড়ি থেকে বেরিয়ে পড়ল। রাত বাড়তে না বাড়তেই সে এসে পৌঁছাল রেল স্টেশনে। স্টেশন জুড়ে তখনও মানুষের ভিড়। কেউ ট্রেনের অপেক্ষায়, কেউ বা প্রিয়জনকে বিদায় জানাতে এসেছে। হকারদের হাঁকডাক, চায়ের কেটলির শীষ আর ট্রেনের হুইসেলের শব্দে পুরো স্টেশনটা মুখর হয়ে আছে। অরিন ধীর পায়ে হেঁটে একটি খালি বেঞ্চে গিয়ে বসে। কিছুক্ষণ বসতেই তার চোখ হঠাৎ পাশের বেঞ্চের দিকে চলে গেল। একটি মেয়ে মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে আছে। মুখটা কেমন যেন ফ্যাকাশে। চোখ দুটো কান্নায় লাল হয়ে ফুলে আছে। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কাঁদছে। কি এক অদ্ভুত কারণে অরিনের দৃষ্টি বারবার মেয়েটির দিকেই চলে যাচ্ছে। সে সাধারণত অপরিচিত মানুষের ব্যক্তিগত বিষয়ে নাক গলায় না, তবু আজ কেন যেন মনটা সায় দিচ্ছে না। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা এক চাওয়ালা মামা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, মেয়েটা সকাল থেকে এইখানেই বসে আছে। এক কাপ চাও খায় নাই, এক ফোঁটা পানিও খায় নাই। কার যেন অপেক্ষা করতেছে। সারা দিন শুধু ফোন করে আর কাঁদে। চাওয়ালার কথাগুলো শুনে অরিন আবারও তাকাল আরোহীর দিকে। মেয়েটার চোখে মুখে স্পষ্ট অসহায়ত্ব। মনে হচ্ছে পৃথিবীতে তার আপন বলে আর কেউ নেই। অরিন কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়াল। আর কয়েক পা এগিয়ে গেল সেই মেয়েটির দিকে। চলবে,